বিরোধী দল তো অতটা ভোকাল না। বিরোধী দল কিন্তু এখন পর্যন্ত আসল জায়গায় হিট করতে পারতেছে না। যে এই বর্ডার এই পুশ ব্যাক, তারপরে ১২০ টা চুক্তি সমঝোতা সনদ সেটা নিয়ে রিভিউ করার জন্য কথা বলে না। কোনো কিছু কথা বলে না। এই এসএলএম নিয়ে অতটা কথা বলছে না। স্বরাষ্ট্রমন্ত্রী তার গাড়ি ব্যবহার করছে। তার ছেলে এই কোম্পানির দেখভাল করে। কই সেই ব্যাপারে বক্তব্য দেয় না। সেটা তাকে ধরে না কেন ওইখানে? যে আপনি আইন পাস করলেন কি এসএলএম কে আনার জন্য? এইটা তারেক সাহেবের নলেজে থেকে যদি হয়, বাঙালি আমাদের তো অসচেতনতা অত বেশি, মানে সবাই তো সচেতন না। একসময় কিন্তু ফুঁসে ওঠে যে যে সুযোগটা আজকে বিএনপির সামনে আসছে, সেই সুযোগটা যদি হাতছাড়া হয়, আবার যদি এখানে এই স্বৈরতান্ত্রিকতা অথবা মাফিয়াতন্ত্রের দিকে যায়, তাহলে পরিণতি নিশ্চিতভাবে আওয়ামী লীগের মতো হবে। সেটা তো তারেক সাহেব নিজে বলছে, যশোরের জনসভায় বলছে। আমাদের জুডিশিয়াল সিস্টেম এত উইক, কোনো একটি দুর্নীতির মামলার বিচার হচ্ছে না। যেদিকে হাওয়া আমাদের বিচার ব্যবস্থা সেদিকে পাল। গত আওয়ামী লীগ রেজিমে কিছু দুর্নীতিবাজের বিচার হয়েছে, অনেকের 10 বছর, অনেকের 13 বছর, 17 বছর পর্যন্ত শাস্তি হয়েছে। 5ই আগস্টের পরে জাস্ট মানে তুরির মাধ্যমে সব খালাস পেয়ে গেছে। এর ভিতরে যে নামগুলো পেপারে খুঁজলেই দেখবে যে সব খালাস হয়ে গেছে, মানে যারা কুখ্যাত দুর্নীতিবাজ সব খালাস হয়ে গেল। এবং এই যে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে দুর্নীতির একটা ইমিউনিটি, এইটা দুর্নীতি আগ্রাসী রূপে আবির্ভূত হয়েছে। আপনি দেখেন কোন দুর্নীতিবাজ কি ভয় পায় বাংলাদেশ আইনকে? কেউ ভয় পায় না। তো এই এক এসআলম দেখেন যে ৭৭ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে। একটা ব্ল্যাক নভেম্বর সৃষ্টি হয়েছে। শুধু নভেম্বর মাসে 22 সালের 1 থেকে 17 তারিখে 24 বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে। সব কাগজে কোম্পানি, কোনো এক্সিস্টেন্স নাই। একই ঘটনা আপনার ভিয়েতনামে হয়েছিল। সেখানে লিমিন নামে এক মহিলা যে 12 বিলিয়ন ডলার ব্যাংক থেকে লুট করছিল, তার সেখানে ফাঁসি হয়। এবং এপিল কোর্ট, ভিয়েতনামের এপিল কোর্ট ফাঁসির আদেশ বহাল রেখে বলছে, যদি তার মাথাটা বাঁচাতে চায় তাহলে 4 ভাগের 3 ভাগ টাকা জমা দিতে হবে, তাহলে তার ফাঁসির আদেশ সাসপেন্ডেড থাকবে, কিন্তু যাবজ্জীবন কন্টিনিউ করবে। তো আমরা তো কোনো বিচার করতে পারছি না। আপনি দেখেন যে আলাউদ্দিনের চেরাক প্রথম আলোতে বের হয়েছিল বিস্তারিত কিভাবে এসআলম এই এই ব্যাংকগুলোকে লুট করেছে, এবং এই ব্যাংকগুলো লুট করেছে কার কার কনকারেন্স নিয়ে? শেখ হাসিনা এবং শেখ রেহানা। তাদেরকে ভাগ দিয়েছে, সবাই ভাগ পেয়েছে। সো এখন আপনার সেই এরপরে আবার আমরা লিড নিউজ দেখেছি যে কিভাবে ডিজিএফআই এই ব্যাংক লুটে সহায়তা করেছে। সো পানিশমেন্ট তো হলো না। সে কি করে কথা বলে, তার পক্ষে কথা বলে কি করে? এবং দেখেন যে থাইল্যান্ডে থাকসিন সিনাওয়াত্রার বোন একটা আইন করেছিল, যেটা একটা বেনিফিট দিয়েছিল যে সিনাওয়াত্রা দেশে ফেরত আসতে পারবে, থাইল্যান্ডে ফেরত আসতে পারবে। লোকজন রাস্তায় নেমে গেছে এবং তার বোনের পতন হয়ে যায়। কিন্তু এই গণতান্ত্রিক সরকার এসে একটা ব্যাংক রেজলিউশন আইন করলো। সে আইনে কি বললো? চালাকিটা দেখেন যে ব্যাংক তাদের মালিকের কাছে ফেরত দেওয়া হবে। ইমপ্লয়েড হলো যে এসআলম মালিক, কিন্তু মালিক যে ডাকাতি করে হয়েছে সেই কথা কিন্তু বলছে না। মালিকের কাছে ফেরত দেবে, আবার সংসদে বলছে কিন্তু মালিকের কাছে ফেরত দেবে। তাহলে দেখেন যে অ্যাপয়েন্টমেন্ট অফ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অ্যাপয়েন্ট করেছিল, যেটা বোর্ড ভেঙে দিয়েছে। সংসদে বলে মালিকের কাছে ফেরত দিবে, আইন প্রণয়ন করলো মালিকের কাছে ফেরত দিবে। বাংলাদেশের মানুষ কিন্তু একটু ধীরে উঠে বুঝতে পারে নাই, থাইল্যান্ডের মানুষের মতো কিন্তু বুঝতে পারে নাই যে এটা কিন্তু এসআলমকে ফেরত আনার প্রজেক্ট। যেখানে মানুষ আশা করে যে ওই ভিয়েতনামের ওই উদাহরণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলবে যে সে যেখানে আছে এসআলম এখন সিঙ্গাপুরে স্পেশাল এনভয় পাঠাবে। যে পররাষ্ট্রমন্ত্রী তার সাথে আমেরিকার সাথে সম্পর্ক আছে, আমেরিকার সাথে ভালো সম্পর্ক আছে সিঙ্গাপুরে যে ওকে লিয়াজো করে ধরে নিয়ে প্লেনে এনে বাংলাদেশে বিচার করবে। আইন পরিবর্তন করে লি মিনের মতো ফাঁসির আদেশ দিতে হবে। এসআলমের বিরুদ্ধে এই বিচার করতে হবে আগামী 50 বছরে বাংলাদেশে যেন আর কোনো এসআলম সৃষ্টি না হইতে পারে। সেটা তো করছে না। মানুষ কিন্তু ঠিক বুঝতে পারতেছে না যে এই কথাগুলো মালিকের কাছে ফেরত দেবে, এইটা যে ওই এসআলমকে আনার জন্য। এবং আমি ধারণা করি এটা যদি সত্য হয় তাহলে বিএনপি সরকার মারাত্মক বেকায়দায় পড়বে, এমনকি পতনও হয়ে যেতে পারে। মানুষ কিন্তু বোঝার মানে অতটা বুঝে। আর বিরোধী দল তো অতটা ভোকাল না। বিরোধী দল কিন্তু এখন পর্যন্ত আসল জায়গায় হিট করতে পারতেছে না। যে এই বর্ডার এই পুশ ব্যাক,
তারপরে 120টা চুক্তি সমঝোতা সনদ, সেটা নিয়ে রিভিউ করার জন্য কথা বলে না, কোনো কিছু কথা বলে না, এই এসএলএম নিয়ে অতটা কথা বলছে না। তো দেখেন তাহলে সংসদকে ব্যবহার করে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আইন করে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার গাড়ি ব্যবহার করছে, তার ছেলে এই কোম্পানির দেখভাল করে, সেই ব্যাপারে বক্তব্য দেয় না, সেটা তাকে ধরে না কেন এখানে, যে আপনি আইন পাস করলেন কি এসএলএমকে আনার জন্য? হ্যাঁ, এবং দেখেন যে এই এসএলএম এর জন্য সংসদে এখন স্টেটমেন্ট দিচ্ছে, আই হোপ ইট ইজ নট ট্রু। এবং এইটা তারেক সাহেবের নলেজে থেকে যদি হয়, বাঙালি আমাদের তো অসচেতনতা অত বেশি, মানে সবাই তো সচেতন না, একসময় কিন্তু ফুসে ওঠে। এইটা যখনই বুঝবে যে ওই উদাহরণটা আমি ব্যবহার করি যে খালেদ মোশাররফ কিন্তু এন্টি ইন্ডিয়ান লোক ছিল। খালেদ মোশাররফ যখন কাউন্টার কুটা করলো 3 নভেম্বর 1975, তার মা এবং তার ভাই একটা মিছিল করলো, মানুষ ধারণা করলো যে এই ইন্ডিয়ার পক্ষে প্রো ইন্ডিয়ান, এবং হি ইজ কিল্ড। তো এই যে প্রো ইন্ডিয়ান একটা স্ট্যান্স নিচ্ছে এই স্বরাষ্ট্রমন্ত্রী, এই ধারণাটা কিন্তু তাকে বিপদে ফেলবে, এবং সে কিন্তু খালেদ মোশাররফের পরিণতির দিকে যেতে পারে। এবং এইটার সাথে যদি এই মেকানিজম হয় যে ব্যাংক রেজুলেশন আইন, এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবকিছু এসএলএমকে, অর্থাৎ তাকে আবার ইসলামী ব্যাংক ফেরত দেওয়া, তাহলে বাংলাদেশ মানুষ ফুসে উঠবে, কোনো ঠেকাতে পারবে না। পোর্টের ব্যাপারে একটা কথা হলো, আমার কাছে একটু যদি ওটা যাওয়ার আগে যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে যেখানে সংসদে দাঁড়িয়ে নাবিল গ্রুপের ব্যাপারে বললেন, তো সে ব্যাপারে তোর কোন না এইসব বিষয় বলবে তো অর্থমন্ত্রী না, নাবিল গ্রুপের দুর্নীতি। তারপর আপনি দেখেন দুদক, এই দুদককে আমার কাছে একটা তথ্য আসছে যে এই দুদককে বাধ্য করছে সালাউদ্দিন এই রিজাইন করতে। এই দুদকটা কিন্তু কমিশনটা অত্যন্ত স্ট্রং ছিল, তাও ওই এসএলএমকে বেনিফিট দেওয়ার জন্য, তাকে রক্ষা করার জন্য। দেখেন সব কিন্তু মিলে যাচ্ছে। আমি আবারও আশা করছি যে এটা সঠিক না, কিন্তু মিলে যাচ্ছে। তো মানুষ কিন্তু এত না যে এটা কিন্তু ওয়াচ করতেছে, মানুষ কিন্তু আস্তে আস্তে খেপে, আস্তে আস্তে উত্তপ্ত হয়। তো সেই জন্য বলছি যে ওই পোর্টের ব্যাপারে যে আসছিলেন, আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকে নিউজ পাঠিয়েছে যে পোর্টের যে চেয়ারম্যান ছিল তাকে সরাবার জন্য, তার বিরুদ্ধে তদন্ত লঞ্চ করার জন্য দুর্নীতি দমন অনেকবার স্টেপ নেছে, এবং সেইটা নাকি থামিয়েছে সাকত, ব্রিগেডিয়ার সাকত। আমি জানি না, উনি আমার খুব কাছের মানুষ, কিন্তু এই কথাটা আসছে এইভাবে যে এখানে একদম অ্যাডামেন্ট ছিলেন। আমার কথাটা আসছে এইভাবে যে ওনার ছেলে পোর্টে ব্যবসা করতো, এবং ওই যে ইঞ্জিনিয়ার কথা বললো, এই দুর্নীতি দমন যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে সেটা নাকি সে ঠেকিয়েছে। এইটা আমি মনে করি যে ভবিষ্যতে যে দুদক আসবে তারা একটা স্টেটমেন্ট দেবে, এবং ব্রিগেডিয়ার সাকতও বলতে পারে, এটা মানুষ জানে। এইটা এই পজিশনটা ওনার ক্লিয়ার করা উচিত যে আসলে এটা ওনার ছেলের ব্যবসা রক্ষা করার জন্য পোর্টের দুর্নীতিবাজ এই চেয়ারম্যানকে রক্ষা করেছে, সেইটা পরিষ্কার হওয়া উচিত। আগের প্রসঙ্গে একটু ফেরত আসি, বসুন্ধরা গ্রুপ, আপনার মনে আছে না যে আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী ছিল, পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, মনে আছে ঝগড়া হয়েছিল দুইজনের ভিতরে, বলছিল যে আপনি যে জমির মালিক না সেই জমি আপনি অ্যাড দিয়ে বিক্রি করেন কিভাবে, ঝগড়া হয়ে গেছিল। তো সেই আওয়ামী লীগ তো ম্যানেজ করতে, কারণ আওয়ামী লীগের শেখ রেহানা আর শেখ হাসিনাকে টাকা দিলে ম্যানেজ হয়ে যায়। আর অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে ম্যানেজ হলো সেটাও তদন্ত করো, যে সেইখানে আসিফ নজরুল আইন উপদেষ্টা ছিল, পূর্তমন্ত্রী ছিল আদিলুর রহমান, কোনো ব্যবস্থা নিতে পারলো না কেন, সেটাও আমরা জানতে চাই, এই দেশের মানুষ সেটাও জানতে চায়। আমি মনে করি যে এই ম্যানেজ মেকানিজম এবার তারেক সাহেবের ম্যানেজ করতে পারবে না, উনি নিজের ব্যাগ নিজে টানে এবং সুশাসন এই পিছিয়ে পড়ে। এবং লাস্ট কথাটা বলি যে এই টার্মিনাল 3টা সরাবার জন্য এটা জনগণের অনেক দিনের আশা ছিল। ঢাকা শহরটা একটা নেস্টি শহরে পরিণত হয়েছে, এবং পৃথিবীর কোনো শহরে ওরকম টার্মিনাল থাকে না, আউটস্কার্টই থাকে। তো উনি যদি সিদ্ধান্ত দেয়, তো এইটা কি আপনার ওই যে বাসের চেয়ে কি কঞ্চি বড় হয়ে গেল? মন্ত্রী কিভাবে বলে যে এখনই সরছে না, কি করে বলে? এই কঞ্চি যাতে বড় না হতে পারে সেটাও, কঞ্চি কিন্তু 2-3টা বড় হয়েছে, ওই বগুড়াতে একটা, আর এই যে কথা বলতে কঞ্চি কিন্তু বড় হয়ে যাচ্ছে। সো তারেক সাহেবকে সেই গাইডেন্সটা দিতে হবে। আমরা এখানে পরামর্শ দিচ্ছি, আপনার চেয়ে যাতে বাসের চেয়ে যাতে কঞ্চি বড় না দেয়। আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন এইটা জনগণ পছন্দ করেছে, হ্যাঁ, যে সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে, এই সমস্ত সিদ্ধান্ত, এবং যাতে সত্যিকারে ঢাকা শহর একটা রাজধানীর লুক নাই, এইরকম বাজে শহর, যে বাসগুলো ঢাকা শহরের রাস্তায় চলে, আপনি দেখেন এটা পৃথিবীর কোনো দেশে দেখতে পারবেন, এই ছালা উঠানো, এই আসালা মানে ইসের মতো এইটা হয়। এই বাসগুলোর বড় অংশ
এই দুর্বৃত্তীয় রাজনীতি থেকে ম্যানেজ করে এবং পুলিশ মালিক এগুলার, যে পুলিশের এটা ধরার কথা তারা এখানে ডিউটি করে না, অনেকগুলোর অংশ পুলিশ। সেই জন্য যে সুযোগটা আজকে বিএনপির সামনে আসছে, সেই সুযোগটা যদি হাতছাড়া হয়, আবার যদি এখানে এই স্বৈরতান্ত্রিকতা অথবা মাফিয়াতন্ত্রের দিকে যায়, তাহলে পরিণতি নিশ্চিতভাবে আওয়ামী লীগের মতো হবে। সেটা তো তারেক সাহেব নিজে বলছে, যশোরের জনসভায় বলছে। মির্জা ফখরুল ইসলাম তো প্রায় এই কথা বলে যে ওই রাজনীতি যদি আওয়ামী লীগের রাজনীতি করে একই পতন হবে। সো ইট ইজ দ্য লিডারশিপ। যে সমস্ত জাতি টেক অফ করেছে একজন লিডারের কারণে। আপনি উদাহরণ দেন, লিকিওয়ান, মাহাদির মোহাম্মদ, জর্জ ওয়াশিংটন, লিকনিয়ন, কয়জনের নাম বলবেন? সো আপনার ওই যে বাসায় যে কঞ্চি যদি বড় হয়, কঞ্চি কেটে দেন, ইমিডিয়েটলি কঞ্চি কেটেন। বাংলাদেশের দক্ষ যোগ্য লোকের অভাব নাই, টাউট বাটপার লুটেরা এদের দরকার নাই। ভালো মানুষ নিয়ে আপনি টিম গঠন করেন এবং আপনার যে আকাঙ্ক্ষা, যে স্বপ্নের কথা আপনি বলছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। না হলে কিন্তু বুমেরাং হবে, না হলে কিন্তু you face the same consequence that we have seen in 2024.